দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শতাধিক ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ। গতকাল গভীর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে 7 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে 100টির ওপরে ককটেল মিলেছে। এছাড়া 5 থেকে 6 বোতল পেট্রোল, 2-3টি রুমে 500 লাঠি, 7টা দেশি বিদেশি অস্ত্র ছিল বলে জানান তিনি। এই ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই অভিযানকে মাস্টার প্ল্যানের অংশ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চক্রান্ত করে গভীর রাতে অভিযান করছে পুলিশ। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে। তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের নেতৃত্ব এবং যে দলের সরকার বারবার গঠিত হয়েছে, সেই দলের প্রধান কার্যালয়ের মধ্যে বিস্ফোরক জিনিস থাকবে, লাঠিসোঁটা থাকবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নোংরা চাতুর্য। মানুষের কাছে বিএনপিকে ভিন্নভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার একটা জঘন্য চক্রান্ত হিসেবেই তারা মধ্যরাতে বিএনপির কার্যালয়ে এই নাটকটি করছেন। 6 ভাই ও 3 বোনের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তাকে ঘিরেই বুক ভরা স্বপ্ন ছিল দরিদ্র পরিবারের। বলছিলাম রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের পীরগঞ্জের মদনখালীর বাবনপুরে গ্রামে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ফেল করে তাকিয়ে আছেন সাঈদের মা, নির্বাক বাবা। আদরের ছোট ভাইকে হারিয়ে কান্না থামাতে পারছে না সুমি। স্বজন আর গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাবনপুর। সাঈদের পরিবার জানায়, 9 ভাই বোনের মধ্যে সাঈদই টিউশনির টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। পীরগঞ্জের খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করে ভর্তি হন রংপুর সরকারি কলেজে। সেখান থেকেও জিপিএ 5 পেয়ে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ছেলের হত্যার বিচার চান মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন। আমার বাবা উজ্জ্বল, আমার বাবা আমার একদিন ঘুরতে আসলো, আমার বাবা একলাই লাগে। আমার ভাইয়ের উচিত বিচার চাই আমরা। এদিকে সহিংসতার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে। লোকাল আইন প্রয়োগকারী সংস্থার অফিসার হিসেবে আমরা সতর্ক অবস্থায় আছি। দ্বিতীয় জনের বিষয়টাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে গিয়ে মাঠ খোলা করতে না পারে আমরা যতটুকু আইনানুগভাবে সহযোগিতা করতে হবে ততটুকু পড়াশোনা করতে পারি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাঈদের নিহত হবার ঘটনা। মঙ্গলবার দুপুরে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গুলি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ সাঈদ। সৈয়দ মাহমুদ, RTV। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে
নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালিত হবে। পরে সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গতকাল রাতে উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো। বিভিন্ন হলে প্রভোস্টদের কাছে ছাত্র রাজনীতি বন্ধের আবেদন জানায় সাধারণ শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, মোহসিন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হলে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রামের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় তাদের মরদেহ হস্তান্তরের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ৩ জনের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি আর আজকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি, মিতু যেমনটি আসলে বলেছেন, গতকাল বিকাল ৫টার সময় ছাত্রলীগ, যুবলীগ ও কোটা বিরোধীদের আন্দোলনে ৩ জন নিহত হইতে, তার এই ৩ জনের মধ্যে 2 জন শিক্ষার্থী, 1 জন পথচারী ছিল। আসলে এই 3 জনকে গতকাল রাত 3টার সময় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হইতে, যে আইনি প্রক্রিয়া ছিল সেই আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবার তাদের লাশ বুঝে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন খুব সজাগ দৃষ্টি রেখেছেন প্রতিটি জায়গায় এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই জন্য। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম যদি বলি একদম শান্তশিষ্ট আছে এবং কোনো ধরনের মিছিল মিটিং করার সেরকম কোনো অবকাশ নেই। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেহেতু আজকে আশুরার বন্ধ, সেই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত আসলে সেরকম কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। এবং এখানে তারা কোটা আন্দোলন করছেন, তারা জানিয়েছেন যদি কেন্দ্র থেকে তারা কোনো নির্দেশনা পেয়ে থাকেন তাহলে তারা হয়তো করবেন, আর যদি নির্দেশনা না পায় তাহলে তারা কোনো কর্মসূচি পালন করবেন না। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে এবং চট্টগ্রামের যে রোডঘাট গতকাল বন্ধ ছিল সেটি কিন্তু এখন স্বাভাবিক আছে, এখন আর কোনো সমস্যা নাই বললেই চলে। তবে পরিস্থিতি শান্ত। যারা লাশ নিয়ে গেছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলল আসলে রাতের মধ্যে তারা তাদের লাশগুলো বাড়িতে বুঝে নিয়ে গেছেন এবং আজকে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। মিতু, এই ছিল আমার কাছে 3 জনের লাশ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুধু দুর্নীতি আর অনিয়ম নয়, গ্রাহকের ন্যূনতম সেবা নিশ্চিত করতে পারছে না ডাক বিভাগ। নানা সীমাবদ্ধতার অজুহাতে দায়সারা সেবার মধ্যেই চলছে এর কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন কাঙ্ক্ষিত সেবা পেতে প্রয়োজন কর্মকর্তা কর্মচারীদের মনোভাবে পরিবর্তন আনা, সেই সঙ্গে আধুনিকায়ন জরুরি সব কার্যক্রমে। ডাক বিভাগের অনিয়ম নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে 3য় পর্ব। গাজীপুর থেকে আশরাফুল আলম ঢাকা আসেন ভাইয়ের কাছে ডাকযোগে ছোট এই ব্যাগটি পাঠাতে। এর আগে গাজীপুর ডাকঘরে কয়েক দফা গিয়েও তা পার্সেল করতে ব্যর্থ হন তিনি, আর ডাকভবনে এসেও শিকার হন বিড়ম্বনার। দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা জানায় ব্যাগ স্ক্যান করার মতো কোনো যন্ত্রপাতি তাদের কাছে নেই, তাই এখান থেকে কোনো পণ্যই তারা পাঠাতে পারছে না। ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, তাই না? যে সেটা আমি আপনাকে বলছি, আপনার পর্যাপ্ত নেই। আপনার ইনস্ট্রুমেন্ট ইয়েতে আছে, অফিসে আছে, আপনাদের একটা জায়গায় ইনস্ট্রুমেন্ট আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি এই ব্যাগটা আমার নেন, যে কোনো পয়েন্ট থেকে নেন, কালেক্ট করেন, আপনি স্ক্যান করেন, দেখেন এখানে কোনো প্রবলেম আছে কিনা। এম আই রাইট? আমি কি দিয়ে করবো বলেন? হ্যাঁ, আমাকে যদি ইনস্ট্রুমেন্ট সরবরাহ না করি আমি কি দিব? এটা আমাদের জন্য খুবই একটা লজ্জার বিষয়। আমাদের এত বড় একটা ডাক বিভাগ থাকা সত্ত্বেও আমরা আসলে এই সেবাটা ঠিক মতো পাচ্ছি না ডাক বিভাগের কাছ থেকে। প্রতিনিয়ত এমন বিড়ম্বনার শিকার হচ্ছে হাজার হাজার সেবা প্রত্যাশী। বাধ্য হয়ে বাড়তি খরচে বেসরকারি ডাক প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে তারা। এত বড় একটা প্রতিষ্ঠান, এটার আধুনিকায়নের একটা প্রয়োজন। স্ক্যানারের সংখ্যা বাড়ানো উচিত নিরাপত্তার জন্য এবং এদের রেভিনিউ আর্নের জন্য এটা দরকার। ইলেকট্রনিক গভর্নেন্সে অভিজ্ঞ এই অধ্যাপক মনে করেন শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, কর্মকর্তা কর্মচারীদের সেবাদানের মানসিকতার মধ্যেও রয়েছে সংকীর্ণতা। তাই কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত গ্রাহকরা। পণ্যটা স্ক্যানিং করার জন্য একটা স্ক্যানার দরকার, স্ক্যানার নেই। আপনার
স্কচ টেপ দরকার, স্কচ টেপ নেই। এবং আপনি যদি একটা খাম নিয়ে খামের উপরে ঠিকানাটা লিখতে চান, আপনি দেখবেন যে ওখানে কোনো টেবিল নাই, এবং ওখানে যারা সার্ভিস স্টাফ আছেন, যারা সার্ভিসটা দিবেন, তাদের গল্প করেন, কেউ আপনার অন্য কাজে ব্যস্ত। একজন ক্লায়েন্ট যাওয়ার পরে তাকে যেভাবে আপনার অ্যাড্রেস করতে হবে সেই বিষয়টা নেই, একদমই নেই। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বছরের পর বছর কেবল লোকসানে গুনতে হবে সরকারকে, এমন মত এই বিশেষজ্ঞের। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। দিনাজপুরের হাকিমপুরে বেড়েছে লোডশেডিং। কয়েকদিন ধরে গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় দিনে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগে সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত খামার মালিক থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরাও। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 12 থেকে 16 ঘন্টা। এতে চরম ভোগান্তিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দারা। লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত মুরগির খামারিরা, ব্যাহত কলকারখানার উৎপাদন, বিপাকে দোকান ও ফার্মেসি মালিকরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের ভ্যাকসিন, বিশেষ করে সাবজেক্টারিগুলো, ওষুধগুলো আমাদের ফেলে দিতে হয়। কাস্টমারের কাছে মোটামুটি ওয়াদা বরখলাফ হয়ে যাচ্ছে, শিডিউল টাইমে কিছু করতে পারতেছি না। মানে বৈদ্যুতিক গোলযোগের পরিমাণটা দিন দিন বেড়েই যাচ্ছে। দিনে না হলেও 8 থেকে 10 বার যাচ্ছে। রাতে তো যায়, মনে করেন যে রাতে যখন মানুষ একটু ঘুমাবে, রাত 10টা-11টার দিকে, তখন কারেন্ট যাচ্ছে, ঠিক 3:30-4টার সময় আবার কারেন্ট আসতেছে। এই দুর্বিষহ জীবনযাপনের হাত থেকে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, তারা যেন এই সমস্যাটি অতি দ্রুত সমাধান করে। শিক্ষার্থীরা জানায়, রাতে বিদ্যুতের অভাবে পড়াশোনাতেও সমস্যা হচ্ছে। রাতের লোডশেডিং এর কারণে আমাদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটে। আমরা বাসায় গিয়ে যখন পড়ালেখা করবো, এই ক্ষেত্রে বিদ্যুৎ থাকতেছে না, সবার বাসায় জেনারেটর বা আইপিএস নাই। তবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি পল্লী বিদ্যুতের এই কর্মকর্তার। বর্তমানে আমাদের চাহিদা হচ্ছে 6 মেগাওয়াট এবং আমরা 6 মেগাওয়াটই পাচ্ছি। আমাদের এখন লোডশেডিং নেই। সৈয়দ মাহমুদ, RTV। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। কুড়িগ্রামে নদনদীর পানি কমলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও বাড়িঘরের চারপাশে পানি রয়েছে। বন্যায় নষ্ট হয়েছে শত কোটি টাকার ফসল ও আমনের বীজতলা। ভেসে গেছে 450 হেক্টরের পুকুর ও খামারের মাছ। টাঙ্গাইলে এখনও পানিবন্দী আছে 59,000 মানুষ। পানিতে ডুবে আছে 4,600 হেক্টর ফসলি জমি। বন্যায় 57 কোটি 49 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা নিম্নাঞ্চলের অনেক এলাকা থেকে এখনো পানি নামেনি। এতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী আছেন 3টি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, পানি কিছুটা কমেছে আমরা জেনেছি, এবং মানুষ এখন আসলে ঘরে ফিরতে শুরু করেছে কিনা, এবং বন্যা দুর্গতরা কিভাবে ত্রাণ সহায়তা পাচ্ছেন আমাদের জানাবেন। মিতু, কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি দ্রুতই কমছে, ফলে কিন্তু বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু ব্যাপক উন্নতির দিকে যাচ্ছে ধীরে ধীরে। তো সব মিলিয়ে বলা যায় যে আরো 2-3 দিন সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে। তবে দুর্ভোগ রয়েছে বানভাসী মানুষদের মাঝে। তাদের অনেকের যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু এখনো বাড়িঘরের আশপাশ দিয়ে পানি রয়েছে। সেই সমস্ত এলাকায় কিন্তু রাস্তাঘাট এখনো পানিতে রয়েছে, ফলে কিন্তু তাদের চলাচল নিয়ে কিন্তু অনেকটা দুর্ভোগ রয়েছে। তাছাড়া কিন্তু তাদের যে দীর্ঘ সময় বন্যায় থাকাকালীন সময় পর্যন্ত কিন্তু তাদের গবাদি পশু সহ তাদের নিজেদের খাদ্য সমস্যা রয়েছে এবং সুপেয় পানির সমস্যাও রয়েছে। তো আরেকটি বিষয় রয়েছে যে বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় কিন্তু প্রায় 8,000 হেক্টর ফসলি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিন্তু 5,000 কৃষক ক্ষতিতে পড়েছে এবং ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 105 কোটি 38 লক্ষ টাকা। এছাড়া কিন্তু যে মৎস্য বিভাগ রয়েছে তাদের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 4,500 হেক্টর পুকুর এবং খামারের মাছ কিন্তু ভেসে গেছে। এখানে কিন্তু প্রায় 200 মেট্রিক টন মাছ এবং 35 লক্ষ পোনা কিন্তু ভেসে গেছে। এখনো আর্থিক যে পরিসংখ্যান সেটি কিন্তু আমরা হাতে পাইনি। এছাড়াও রাস্তাঘাট, বাড়িঘরও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান কিন্তু এখন আমরা হাতে পাইনি, হাতে পেলে হয়তো জানিয়ে দেওয়া যাবে। তো বলা যায় যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কিন্তু এখন পর্যন্ত মানুষের দুর্ভোগ রয়েছে। মানুষ কিন্তু বাড়িঘরে ফিরলেও তাদের যে বাড়িঘর অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদা জল এই সমস্ত নিয়েই কিন্তু তারা এখন অনেকটা দুর্ভোগে রয়েছে। মিতু, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজ হিজরি 10 মহরম, পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে ফুরাত নদীর তীরে ঘেঁষা কারবালায় শহীদ হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা। মুসলিমদের কাছে দিনটি আজও শোকের স্মৃতি বহন করে। ইসলাম ধর্মের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেনের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জিকির ও আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করে শিয়া সম্প্রদায়। দর্শক, তাজিয়া মিছিলের খবর জানাতে রাজধানী চকবাজার হোসেনি দালানে আছেন সহকর্মী সুমন তানভীর। সরাসরি চলে যাব সেখানে। সুমন, তাজিয়া মিছিল কখন নাগাদ শুরু হতে পারে, প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। শুরু হয়ে গেছে। আমি আপনাকে দেখাই পরিস্থিতিটি। এই মাত্রই কিন্তু মিছিলটি আসলে ইমামবাড়ি অর্থাৎ চকবাজারে যে ইমামবাড়িতে প্রতি বছর মিছিলটি বের হয়, সেই মিছিলটি কিছুক্ষণ আগেই কিন্তু বের হলো এবং এটি কিন্তু নিউ মার্কেট হয়ে যে প্রতীকী যে কারবালা প্রান্তর হিসাবে আসলে বিবেচনা করা হয় ধানমন্ডি লেক, সেই ধানমন্ডি লেকে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে। আমরা সকাল থেকে দেখছিলাম যে নানা রকম কিন্তু প্রস্তুতি ছিল। আমরা সবাই জানি যে 10 মহরম অর্থাৎ এই আশুরার এই দিনটি কিন্তু মুসলমানদের কাছে ত্যাগ এবং একটি শোকের প্রতীক এবং এই মিছিলকে ঘিরে শুধু মুসলমানদের মধ্যে যারা শিয়া ধারার অবলম্বী তারা কিন্তু খুব ভাব গম্ভীর্যের সাথে প্রতি বছর আমরা দেখি যে শুধু তাজিয়া মিছিল না আরো নানা রকম আয়োজন করে। তার ভিতরে এই মিছিলটি কিন্তু আসলে একটি অন্যতম এবং এই মিছিলটিতে আমরা দেখেছি যে আগে 2015 আগে আমরা দেখতাম, যেহেতু এই দিবসটির এটি যে তাৎপর্য, সেই তাৎপর্য স্মরণে অর্থাৎ ত্যাগ স্মরণে নানা রকম মাতম করা হতো, নিজের শরীরে নানা রকম আঘাত করা হতো। কিন্তু আমরা দেখেছি যে 2015 সালে যখন এই মিছিল আসলে জঙ্গি হামলা হয় তারপর থেকে কিন্তু আসলে পুলিশ এই মিছিলের নিরাপত্তার স্বার্থে কিন্তু নানা রকম কড়াকড়ি আরোপ করে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। চার পাশে কিন্তু আসলে পুলিশ মিছিলটিকে ঘিরে রেখেছে এবং কোনো রকম ধারালো অস্ত্র আসলে বহন করা যাবে না কিংবা নিজের শরীরে আঘাত করা যাবে না, সেই রেস্ট্রিকশন কিন্তু দিয়ে রেখেছে। তারপরেও শোকের পোশাক হিসাবে কিন্তু কালো পোশাক এবং মাথায় তারা কালো ব্যাস পরে কিন্তু তারা তাদের মতো করে কিন্তু আসলে আস্তে আস্তে তারা বের হচ্ছে এবং প্রতীকী অর্থে কিন্তু ইমাম হোসেন এবং ইমাম হাসানের দুটি ঘোড়া আমরা প্রতি বছরই এটা দেখি যে আসলে এই মিছিলের একদম সামনের সারিতে কিন্তু আসলে থাকে। সেই সঙ্গে ইমাম হোসেনের কিন্তু একটি প্রতীকী কফিনও কিন্তু এই মিছিলে বের করা হয়। তো সব কিছু মিলে কিছুক্ষণ আগে আসলে মিছিলটি আপনি দেখছেন যে আসলে মিছিলটি আসলে শুরু হয়েছে এবং এটি আমি বলছিলাম যে কারবালা প্রান্তর, যেটি প্রতীকী কারবালা প্রান্তর হিসাবে বিবেচিত ধানমন্ডি লেক, সেই লেকে গিয়ে আসলে মিছিলটি শেষ হবে। মিতু, সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নেত্রকোনায় সোমেশ্বরী নদী খননের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নদীর দুপারে 50 গ্রামের কৃষি জমি নষ্ট হয়ে গেছে। বন্যায় নদীতে পানি বাড়ায় ভেঙে যাচ্ছে হাজারো ঘরবাড়ি। তবে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি। নেত্রকোনার সংবাদদাতা খান রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সম্প্রতি পাহাড়ি ঢলে ভেঙে গেছে নেত্রকোনার সোমেশ্বরী নদীর দুই পাড়ের অনেক পথঘাট এবং শত শত ঘরবাড়ি। চোখের পলকে ভাসিয়ে নিয়ে গেছে গাছপালা স্থাপনা সহ সবকিছু।
দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় আরও ক্ষতির আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। এই অবস্থায় নদী খননের দাবিতে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। যেহেতু গভীর না নদী, এই নদীর সাইড থেকে সব পানি লোকাল হয়ে চলে যায়। কৃষকদের অভিযোগ, আগে মাঝে মাঝে নদী থেকে বালু উত্তোলন করা হলেও বেশ কিছুদিন ধরে তা বন্ধ আছে, ফলে নষ্ট হচ্ছে নদীর দুপারের হাজারো হেক্টর জমি। ভারতের পানি আইসা উস্কিয়া বাড়ি ঘর ভাঙছে, কয়েক বছর যাবৎ হাজার হাজার বাড়ি ঘর ভেঙে যায়। বন্যার কারণে এই নদী তো খনন কম, এই জন্য পানি বেশি এসে বাড়ি ঘর উল্টাপাল্টা করে নিয়ে চলে যায়। মানুষের দুর্ভোগের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে স্থানীয় প্রশাসন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি এটি প্রণয়নের ব্যবস্থা নেব এবং এখনই এটা ব্যবস্থা নেব এবং তাদের যে দাবি দেওয়া নিশ্চয়ই কর্তৃপক্ষ দেখবেন। নদীটির বেহাল অবস্থার কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নাব্যতা ফিরিয়ে আনতে হলে এই বালু যেমন দেশের কাজে লাগবে, তেমনি নাব্যতা নদীটাও খনন হবে। আর এখানে যে বায়োডাইভার্সিটি মেনটেন করে আমরা এখানে বালু উত্তোলনের ব্যবস্থা করছি। নদীর নাব্যতা রক্ষায় জেলা প্রশাসন থেকে প্রতি বছর প্রায় 100 কোটি টাকার 5টি বালুমহাল ইজারা দেওয়া হয়। সম্প্রতি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত থেকে বালুমহাল ইজারা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। নুসরাত জাহান সিনথি, আরটিভি। আন্তর্জাতিক সংবাদ। এবার দুর্নীতি রুখতে রুটোর সরকারের পদত্যাগের দাবিতে কেনিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় নতুন করে একজনের মৃত্যু হয়, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এর আগে গেল মাসে দেশটিতে সরকারের তরফে কর বৃদ্ধির নতুন একটি বিল পাশের পর কেনিয়া জুড়ে শুরু হয় এই বিক্ষোভ। বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করায় বিল প্রত্যাহার করে নেওয়া হয়। কানাডা টরন্টোর কিছু অংশ বন্যার কবলে পড়েছে। প্রবল ঝড় বৃষ্টির পর সেখানে এই বন্যা দেখা দেয়। এছাড়া দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 2.25 লাখ গ্রাহক। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। একই সঙ্গে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে মঙ্গলবার টরন্টোতে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 1941 সালে এই শহরের দৈনিক বৃষ্টিপাতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ ভূখণ্ড জুড়ে চালানো বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 48 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে 3টি ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলি হামলায় দেইর এল বালাই সংস্থার একটি কেন্দ্রের কাছে আঘাত হানে, যেখান থেকে সংস্থাটি গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করে থাকে। গেল 9 মাসে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা UNRW এর 70% স্কুলে বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছে 539 জন। খেলার খবর। ইউরোর সেরা একাদশ প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সেরা এই একাদশে 6 জনই রয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তোলা দল স্পেন থেকে। 4-3-3 ফরমেশনে সাজানো একাদশে আক্রমণ ভাগে রয়েছেন স্পেনের 17 বছর বয়সী লামিনে ইয়ামাল, 22 বছর বয়সী নিকো উইলিয়ামস ও 21 বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা। সেরা একাদশে মিডফিল্ড সামাল দিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুয়েস। রক্ষণ ভাগে রয়েছেন কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, ম্যানুয়েল আকানজি ও মার্ক কুকুরেয়া। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মেনিও।
বর্ণবাদী আচরণের জন্য ক্ষমা চাইলেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। গেল সোমবার টানা দ্বিতীয় কোপা জয়ের পর আর্জেন্টিনা মিডফিল্ডার ফার্নান্দেজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে নিয়ে একটি বর্ণবাদী গানে অভিনয় করেন তিনি সহ কয়েকজন ফুটবলার। এতে অসন্তুষ্ট হয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের সদস্যদের বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। সেই সাথে ফিফার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ফ্রান্সের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারানোর পর ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। কোপা জয়ের পর সেই গানেই ফার্নান্দেজ সহ অন্যদের সুর মিলাতে দেখা যায়। এদিকে বর্ণবাদী আচরণের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছেন এনজো ফার্নান্দেজ। তার এমন কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে ইংলিশ ক্লাব চেলসি। সকালের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।